সময়টা ব্রিটিশ শাসনামলের। তারা পুরো দেশ কব্জা করে আমাদের উপর রাজত্ব করছে। তারা দেশে আছে মানেই তো সে দেশের মানুষ শান্তিতে নেই। তো সে সময়ের ব্রিটিশদের কথা মাথায় আসতে আপনার চোখের সামনে কেমন সিন ভাসতে পারে? তাদের করা অন্যায় অত্যাচার, কিছু মানুষ তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগাচ্ছে, আর কিছু মানুষ তাদের পা চাটছে। এটাই তো সে সময়ের চিত্র, নাকি? তো তেমন সময়ে যে শুধু যুদ্ধ, দেশ আর তাদেরই নিয়েই সময় গেছে এমন কিন্তু না। সেই সময়ও কত প্রেম কাহিনী ঘটেছে, কত মানুষ নিজের পরিবারের সঙ্গে লড়াই করেছে, কতজনার যে কত কাহিনী ঘটে গেছে জীবনে আমরা লক্ষ্যই রাখিনি বা জানিই না। তো আজ আমি যে মুভি নিয়ে কথা বলতে চলেছি, মুভির প্লটটা ব্রিটিশদের শাসন আমলের। সেই সময় একটা ছেলে কিভাবে পরিবার, সমাজ, ব্রিটিশ, ভালো মন্দ লোকের সঙ্গে লড়াই করে ভালোবাসাকে বাঁচিয়েছে, নিজে সার্ভাইভ করেছে, সবকিছুর প্যাকেজে আজকের মালায়ালাম মুভি। লিড রোলে কে আছে তা তো বুঝতেই পেরেছেন। বস, আপনার আমার সব থেকে পছন্দের হিরো, দ্য ম্যান, দ্য লেজেন্ড, দ্য সুপারস্টার, অ্যাক্টিং কিং ফাহাদ ফাসিল বস, যার নাম নিতেই মুখে হাসি, চেহারা দেখলেই ভালো লাগা কাজ করে। তার সঙ্গে আরো অসাধারণ সব অভিনেতারা কাজ করেছে। মুভিটা 2014 এর, যাতে প্রিন্টটা একটু আলাদা মনে হতে পারে, মানে কালার মালার একটু ভিন্ন লাগতে পারে, বাট কাহিনী, সবার অ্যাক্টিং নিয়ে চুল পরিমাণে অভিযোগ করার সুযোগ আপনার নেই। তার মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি সেই সময় থেকেই কাহিনী অ্যাক্টিং এর ওস্তাদ। তাদের 15 বছর আগের কাহিনীও এখনকার বলিউডের মুভি থেকে হাজার গুণ বেটার। মুভি তার কাহিনীকে ফোকাস দিয়েই চলবে, যাতে আজে বাজে সিন দেখানোর স্কোপ রাখেনি। সেদিক থেকে সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি আমাদের ক্যানভাস মিডিয়া চ্যানেলে গত মাসে 5 থেকে 7টা নতুন মুভি ফ্রেশ আপলোড করা হয়েছে। যদি আপনি এখনো দেখে না থাকেন তাহলে দেখে আইসেন। তার মাঝে অনেকগুলো মুভি অসাধারণ। এই মুভির মূল কাহিনী শুরু করবো, তার আগে আপনি হাতের কাজ সারুন, এই ফাঁকে আমি মুখের কাজ সারি। আপনি বুঝমান মানুষ, এদিকে ওদিকে কান দিবেন না, ঠিক আছে? ইশারা বুঝুন। তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএজি এবং সিরিজের অফিসিয়াল পার্টনার অন এক্স অ্যাপের ব্যাপারে। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামু আয় করতে পারবেন। সঙ্গে থাকছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এই অ্যাপে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেল সহজে কামাই করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা মামু তুলতে পারবেন। থাকছে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সিনে99 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে পান 12,000 পর্যন্ত মামু। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাগিনা, বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না। বি কেয়ারফুল, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? ওয়েল, কথা বলছিলাম 2014-তে মুক্তি পাওয়া পিরিয়ড অ্যাকশন থ্রিলার মালায়ালাম মুভি নাম ইয়ো বিনতে পুস্তকাম এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় 1976 মোনারে। রেডিওতে এক মুরব্বী নিউজ শুনছিল। শুনতে শুনতে টাইপারে কি যেন টাইপ করতে বসে, বাইরে টেলিফোন বাজতেই কাজের লোক না কে যেন উঠায়। কথা শেষ করে এসে মুরব্বীকে বলে, কমরেড, পার্টি থেকে ফোন দিয়েছিল, মনে হয় ধরপাকড় শুরু হবে, আপনাকে একটু লুকিয়ে থাকতে বলল। কমরেড হেসে বলে, এই বয়সে আর কোথায় লুকাবো, তুই এসব নিয়ে ভাবিস না, আমার একটু চা দে, আমি লিখবো। বলে কমরেড টাইপ করতে শুরু করে, যার হেডলাইন হয় ইয়ো বিনতে পুস্তকাম, মানে ইয়বের বই বা ইয়ব নামের লোকের কাহিনী। কমরেড বলছে আর লিখছে, তো তার ন্যারেশনের সিন পিছনে আনে 1900-এ। সে সময় শীতের মৌসুমে ব্রিটিশরা নিজেদের গরম রাখতে চা পান করত খুব। যখন চায়না চা সাপ্লাই বন্ধ করে দিল, তারা ইন্ডিয়াতে চা উৎপাদনের জন্য ছড়িয়ে পড়ে। চা আবাদের জন্য বেটার জায়গাগুলো খোঁজার বাহানায় চলে আসে আসাম, নীলগিরি, মোনারের দিকে। এখানকার জেনারেল ছিল মিস্টার হ্যারিসন, যে বুদ্ধির সঙ্গে সঙ্গে দূর চিন্তার একজন মানুষ ছিল। মোনারে ঢুকে সে প্রথম কাজ করে জঙ্গল কেটে রাস্তা বানায়, চা চাষ ও ক্যারি করার জন্য যেন সুবিধা হয়। এসব কাজ করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আনা হতো। যারা সাপ, পোকামাকড় বা কুসংস্কারের জন্য কাজ করতো না বা একটু ভয় পেত, তাদের পিটিয়ে কাজ করিয়ে নেওয়া হতো। সেসব লেবারদের মাঝে একটা ছেলে ছিল আলাদা, যে মোটেও ভয় পেত না, মার তাকে হালাতে পারত না। তার অমন ঢিট হয়ে থাকা দেখে হ্যারিসন কাছে ডেকে নেয়। তার ভিতরে সে কি যে দেখতে পায়, থাচর দায়িত্ব তাকে দিয়ে দেয়। থাচর হিংসে তো হয়, বাট কিছু করার নেই। ছেলেটা হ্যারিসনের কথায় যেন রাজত্ব পেয়ে গেল, নিজের মানুষদের ভুলে তার কথার গোলাম হয়ে যায়। এরপর থেকে হ্যারিসন সব সময় ছেলেটাকে তার সঙ্গে রাখে, পোষা কুকুরের মতো। কিছু মাস পর হ্যারিসন তাকে খ্রিস্টান বানিয়ে নেয় আর তার নতুন করে নাম দেয় জব, যাকে মালায়ালাম ভাষায় বলে ইয়ব। আমরা এটাকেই কন্টিনিউ করব। মাঝের সময় কাট করে কিছু বছর সামনে আনে, যখন ইয়ব আরো বয়স্ক হয়ে গেছে। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার PM মাইকেল, যার স্টেজ নেম লাল, অর্থাৎ ইয়বের। যেহেতু ইয়বের মোটামুটি বয়স হয়েছে, তাই হ্যারিসন নিজের দায়িত্বে তাকে বিয়ে করায়। মেয়েটার নাম আন্নাম্মা, যেমন সুন্দরী তেমন ভালো মনের। এর 1-2 বছর পর হ্যারিসন আর তার বউয়ের মাঝে বেশ ঝামেলা বাঁধে। রাগ করে ম্যাডাম লন্ডনে ফিরে যায়। হ্যারিসন একটু ভেঙে পড়ে। সেই সময় নীলগিরি থেকে কুসংস্কারের প্ররোচনায় এলাকা ছাড়া করা এক সুন্দরী মেয়ে মোনারে আসে। সবাই বলতো সে নাকি কালো জাদু জানে। হ্যারিসনের একটা ঘোড়া, যার সামনে যাওয়ার সাহস কেউ পেত না, সে তাকে খুব ইজিলি কাবু করে ফেলে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার লেনাজি, অর্থাৎ কাজালির। হ্যারিসন মনে হয় এত সুন্দর মেয়ে আগে দেখেনি, এমনভাবে তার দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়।
কাজালিকে তার এতটা ভালো লাগে যে সে তাকে ভালোবেসে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে ইয়োব 3 সন্তানের বাবা হয়ে যায়। হ্যারিসন তার পছন্দের নভেল ক্যারেক্টারের উপর তাদের নাম রাখে, দিমিত্রি, ইয়েভান, আলোসি। ইয়োবের সব থেকে ছোট ছেলের নামকরণের সময় সবাই চার্চে ছিল। লাসের নামে এক লোক এসে হ্যারিসনকে কি যেন বলে। হ্যারিসন ইশারা দিলে ইয়োব বের হয়। তারপর হ্যারিসন তাকে গান দিয়ে একটা কাজ করতে বলে। ইয়োব এখানে এলে আমরা দেখি ওই যে থাচো হ্যারিসনের উপর রেগে ছিল, বদলা নিতে কাজালিকে জোর করে উঠিয়ে এনেছে। ইয়োব তার পিছু নেয়। এখানে এসে সে ভয়ে পাহাড় থেকে লাফ দেয়। এই ঘটনার পর হ্যারিসন কাজালিকে মহলের ভিতরে নিয়ে আসে। মেম সাহেবের ড্রেস পরে কাজালি হ্যারিসনের চেয়ারের পাশে একদম ইংলিশ ম্যাডামের মতো দাঁড়িয়ে থাকে। দেখতে বেশ লাগে, কিন্তু তার এমন আদর যত্ন ইয়োব ও হ্যারিসনের চামচা লাসেরের পছন্দ নয়। তারা ভিতর ভিতরে জ্বলতে থাকে। এই লোকটাকে দেখছেন, ফেস দেখেই মনে হচ্ছে না শালা রাজাকারের রক্তবীজ। যাক, পুরুষরা যখন বাইরে যায় কিচেনে মহিলাদের মাঝে সম্পর্ক ভালো হয়ে যায়। ইয়োবের বউ আন্নাম্মা আর কাজালির মাঝে বন্ধুত্ব হয়ে যায়। কয়েক মাস পর চা পাতার বড় একটা শিপ হ্যারিসন তার দেশে পাঠায়, কিন্তু শিপ পৌঁছে না। কোন একটা সমস্যার কারণে মাল সবগুলো নষ্ট হয়ে যায়, শিপটা পুড়ে যায়। মোটা একটা লসের মুখে পড়তে হয় হ্যারিসনকে। কাজালি সেই সময় প্রেগনেন্ট ছিল। খবর আসে হ্যারিসনকে লন্ডনে ফিরে যেতে হবে সমস্যার ব্যাপারে জানাতে। পরের দিন হ্যারিসন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। এখানকার সব দায়িত্ব তার সব থেকে বিশ্বস্ত কাছের মানুষ ইয়োবকে দিয়ে। হ্যারিসন ভালো মতো তো বের হয়ে যায়, কিন্তু কোচিতে পৌঁছাতেই তার হার্ট অ্যাটাক করে। হসপিটালে গিয়ে কয়েক ঘন্টা পর মারা যায়। সব কাজ শেষ করে ইয়োব কোচি থেকে ফিরে কঠিন একটা সিদ্ধান্ত নেয়। এসেই সে কাজালিকে বাড়ি থেকে বের করে দেয়। হ্যারিসন নেই, সব দায়িত্ব তাকে দিয়ে গেছে। এখন সে যেটা করবে সেটাই তো হবে। কাজালি কান্নাকাটি করে, কিন্তু ইয়োব কথা শোনে না, তাকে বের করে দেয়। কাজালি তখন বদদোয়া দেয় যে তুই আমার সঙ্গে যা করলি একদিন তোর সঙ্গে এমনটাই হবে, সেদিন নিজেকে ক্ষমা করতে পারবি না বলে চলে যায়। রাতে আন্নাম্মা ব্যাপারটা নিয়ে ইয়োবের সঙ্গে কথা বলে যে সে এটা কি ঠিক করলো, অ্যাটলিস্ট তার বাচ্চার ব্যাপারে তো খেয়াল রাখা উচিত ছিল। এমন অবস্থায় সে কোথায় যাবে? ইয়োব তাকে চুপ করায়। রাত পার হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু বছর চলে যায়। আন্নাম্মার মেয়ে সন্তান ছিল না, তাই সে কাজের মহিলার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবেসে তার কাছে রাখে। ছোট কোলের শিশু আলোসী এখন বড় হয়ে গেছে। আন্নাম্মা ইয়োবকে না জানিয়েই কাজালিকে এখানে থাকতে দিয়েছে, আর সেই তার খেয়াল রাখে। হ্যারিসন মরার আগে কাজালি যে প্রেগনেন্ট ছিল, তার মেয়ে সন্তান হয়েছিল। সে আর আলোসী প্রায় সেম বয়সী, তাই দুজনের মাঝে বেশ ভালো মিল। আলোসী তার মায়ের সঙ্গে এসে তার সঙ্গে খেলা করত। মাঝে এলাকাতে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, যার শিকার হয় আন্নাম্মা। মা চলে যাওয়ার কষ্টে আলোসী অনেকটা ভেঙে পড়ে, কিন্তু তার বড় দুই ভাই খুব নর্মাল। মনে হচ্ছে তাদের কোনো কিছু গেল এলো না। কাজালারও খারাপ লাগে, কারণ সেই তো একজন মানুষ যে তাকে সাপোর্ট করত, তার খেয়াল রাখত। মা চলে যাওয়ার পর আলোসের সময় কাটে মার্থার সঙ্গেই, সেই তাকে সামলায়। এর কয়েক মাস পর ইয়োব আলোসীকে নিয়ে শিকার করতে যায়। সে চায় তার সন্তানরা তার মতোই হোক, কিন্তু আলোসী শিকার করতেই পারে না, মারতেই পারে না। ইয়োব বুঝে যায় আলোসী তার মতো না, তার মায়ের মতো কমল মনের। আলোসীর বড় ভাই ইভান সবসময় তার পিছে পড়ে থাকে। তার শয়তানের কারণে ইয়োব দুজনকেই পেটায়। আলোসীর এই বাড়িতে থাকা বেশ ঝামেলার হয়ে যায়। আলোসীর একমাত্র ছেলে ফ্রেন্ড চেম্বান খারাপ লাগলে বা খেলার ইচ্ছে হলে তার কাছে আসে। কিরে, তোর বাড়িতে কেউ নাই নাকি? ডাকলাম, কেউ কথা বললো না। চেম্বান বলে, বাবা মা খুব অসুস্থ রে, তাদের জন্য মাছ ধরতে এসেছি। মাছ টাছ ধরে দুজন গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছে, এসে দেখে চেম্বানের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কারণ সেই সময় নিয়ম করা হয় ম্যালেরিয়া ছড়িয়ে গেলে তাদের এভাবেই শাস্তি দেওয়া হবে, যাতে এই রোগ কারোর ভিতরে আর না ছড়ায়। চোখের সামনে বাবা মাকে জ্বলতে দেখা ছাড়া চেম্বান আর কিছুই করতে পারে না। পুরো এলাকা তো আলোসীর বাবা ভাই কন্ট্রোল করে, তাই কেউ কিছু বলতে পারে না। আন্নাম্মা যে কাজের মেয়েকে নিজের মেয়ের মতো করে বাড়িতে রেখেছিল, সে আলোসীর সঙ্গেই থাকে, কারণ সে জানে অন্য ভাইয়েরা ভালো না, তাই সেই খেয়াল রাখে। সেদিন মাঝরাতে আলোসীর ঘুম ভেঙে যায়। প্রসাব করার জন্য বাইরে এসে দেখে কেউ একজন পড়ে আছে। তার একটু ভয় লাগে। কাছে যেতে যেতে দেখে তাকে টেনে উঠিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দিল তার ভাইয়েরা। তার বোনকে তার ভাইয়েরা রে করে হয়তো মেরে দিল। আলোসী যে দেখলো এটা তার ভাইরাও দেখে ফেলে, তার পিছু নেই। ভয়ে আলোসী পালাতে লাগে, আর এই যে পালালো বাড়ি ছেড়ে একেবারে চলে যায়, কারণ সে বুঝে গেছিল এখানে থাকলে সে বাঁচতে পারবে না। কোচিতে এসে একটা চাতালে কাজ করে থাকতে শুরু করে। এদিকে মার্থা একা হয়ে যায়, ওদিকে আলোসীও তাকে মিস করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আলোসী বড় হতে লাগে। সে সময় ব্রিটিশরা নৌসেনার জন্য ইন্ডিয়ান সোলজারদের ভর্তি করাচ্ছিল। আলোসী গিয়ে সেখানে যোগ দেয়। এরপর ব্রিটিশদের হয়ে আলোসী অনেক যুদ্ধে অংশ নেয়। তারপর সিন এগিয়ে একেবারে সোজা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946-এ এসে শুরু করে। লম্বা সময়ের এই গ্যাপে ইংরেজদের সহযোগিতায় ইয়োব আরো পাওয়ারফুল হয়ে যায়। হ্যারিসনের ফেলে যাওয়া জামা কাপড় এসে সাহেব হয়ে যায়। হ্যারিসনের জায়গায় এখন তার। আলোসী তার ছবি পাঠিয়েছে, নেভিতে সে ভালো আছে। হ্যারিসন চলে গেছে, চামচা এখন ইয়োবের চামচামি করে। সে খবর দেয় তামিলের কিছু লোক এসে গাছ কাটছে জঙ্গলে। ইয়োব ইভানকে ডাকতে বলে, মেজো হারামি হাজির। তো এই হলো মেজো ছেলে। লোকজন নিয়ে এসে বাগানে এসে গাছ কাটা লোকদের সঙ্গে ঝামেলা করে। পুলিশ ছিল, সে বলে তারা অনুমতি নিয়েছে, কিন্তু ইভানের কথা এখানে সরকার না, তার বাবার কথা চলবে, সো সে যেটা বলবে সেটাই হয় বলে তাদের পাঠিয়ে দেয়। এ তো গেল মেজো ভাই, তাহলে বড় গাদা কই? তো এই হলো বড় গাদা। এটা তার বউ পদ্মাপ্রিয়া অর্থাৎ রাহেল। বড় গাদার বিয়ে তো হয়েছে, কিন্তু সে বিশেষ মুহূর্তে দুর্বল।
বাট বউ ছাড়া সেটা কাউকে বুঝতে দেয় না। সেজে গুজে বের হয়, বাপজি গাই কই যাস, বলে জমি ঘুরে আসি, বলে সে একটা গাড়ি নিয়ে এখানে আসে। জঙ্গলের ভিতরে লুকিয়ে বাইনোকুলার দিয়ে নদীতে গোসল করতে আসা মেয়েদের দেখে। এখন ভাববার ব্যাপার হলো সে তো বিশেষ মুহূর্তে দুর্বল, কলিকাতা হারবালের প্রয়োজন, তাহলে এইসব কেন করছে? কারণ ওই কিছু লোকের অভ্যাস থাকে না, করতে নয় দেখে মজা পায়। এ তেমন গ্লাসে রোদ পরে ঝিলকা মারে, যেটা মেয়ে দেখে বুঝতে পারে, সে উঠে গিয়ে লোকজন নিয়ে আসে। ভেড়া সেখান থেকে ভয়ে বের হয়। বাড়িতে আসুক ততক্ষণে ক্যামেরার সামনে নিয়ে আসে মুভির অন্যতম আরেক ক্যারেক্টার জয়সূর্যা অর্থাৎ আঙ্গুর রাভুদার। তামিলনাড়ুর অনেক বড় কাঠের বিজনেসম্যান সে। ইভান যাদের গাছ কাটা থেকে বাধা দিল তারা এরই লোক। ইয়বের সঙ্গে কথা বলতে এসেছে। ইয়বকে বোঝানোর চেষ্টা করে তারা বিজনেস করে, লাভ যেখানে পাবে সেখানেই যাবে, যে কোনো মূল্যে বিজনেস তো করতে হবে। ইয়বকে লোভ দেখায়, মনে পর ভাগ দিতে চায়, তাকে গাছ দেওয়া হোক, সে রাজি হয় না। লম্বা কথাবার্তার পর যখন কাজ হলো না, সে ফিরে যেতে লাগলে ইয়ব বলে, আমি কে কি জিনিস এখানে আসার আগে একবার তোর বাপের থেকে জেনে নিতি, তাহলে আর আসতে হতো না। আঙ্গুর বলে, জি ঠিকই বলেছেন, কিন্তু আফসোস বাপ তো আর বেঁচে নেই। আমার কাজে বারবার নাক ঢোকাতো, তাই চাচা আর আমি মিলে তাকে ওপরে পাঠিয়ে দিয়েছি। এখন আরামে আছি, দেখা হবে স্যার, বলে বের হয়ে যেতেই বড় ভেড়া আসে। রাহেল শুয়ে শুয়ে বই পড়ছিল। ঘাস দেখে ভেড়ার জিভে জল তো আসে, কিন্তু সে জল খেতে পারছে না বলে হুদায় তাকে টর্চার করতে লাগে। মায়ের আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছিল। ইয়ব তাকে ডেকে আনায়। জি বাবা, রাগ এখানে না দেখিয়ে আলগা লোকজন আমাদের পাহাড়ের উপর বাড়ি করে আছে, তাদের উপর দেখা, পাহাড় যেন ফাঁকা হয় আজ রাতের মধ্যে। বাপের কথা মতো লোকজন নিয়ে 2 শতমূলী পাহাড়ে বসবাস করা নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়ে তাদের উপর চড়াও হয়। ভয়ে লোকজন থানার দিকে গেলে পুলিশ তাদের কোনো হেল্প করে না, আবার দৌড়ানি দেয়। গ্রামের লোকজন ব্রিটিশদের বিরুদ্ধে প্রোটেস্টকারীদের সামনে এসে পড়ে, যাতে ইয়বের কুত্তারা ফিরে যায়, কারণ তারা আন্দোলন করছে তো তাদের সাহস আলাদা। তারা লোকজনকে নিয়ে তাদের অফিসে আসে। কি করা যাবে সেসব নিয়ে কথা হচ্ছিল। একজন নিউজে শুনছিল নেভি সোলজারদের মাঝে কিছু অফিসার নাকি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা ইন্ডিয়ার লোকদের মারতে অস্বীকার করেছে, যার কারণে তাদের জব থেকে বের করে দেওয়া হয়েছে, যাদের মাঝে কোচির 2জন সোলজার ছিল। নিউজ ট্রানজেকশনে সিন ঘাটে নিয়ে আসে। কোচির যে 2জন সোলজারকে বহিষ্কার করা হয়েছে তাদের মাঝে একজন পিজে অ্যান্টনি, অপরজন আলসি ইয়োব। ঘাটের পাশে বন্ধুর বাড়ি, তাই আলসি রাত বন্ধুর বাড়িতে থাকে। আর পরের দিন সকালে ফ্রেশ চকচকে আলোতে এন্ট্রি করা স্টাইলিস্ট সোয়াগে ভরপুর ফাহাদ ফাসিল বস অর্থাৎ আলসির। বাইক ঠিকঠাক করে আলসি তার বাড়ির দিকে রওনা দেয়। পেছনে একটা হালকা মিউজিক দিয়ে ক্যামেরা তাকে ফলো করে তার খেয়াল এসে কি ভাবছে সেগুলো দেখায়, যার মাঝে এন্ট্রি করাই মুভির অন্যতম আরেক ক্যারেক্টার ঈশা সার্ভিন অর্থাৎ মার্থার। তো আলসি যেমন তাদের ছোটবেলার কথা ভাবছে, তেমন মার্থাও তাকে নিয়েই ভাবছে। তাদের কাটানো মুহূর্তগুলোর কথা মনে করছে, দুজনেই দুজনকে মিস করছে। বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। মার্থা তার মায়ের সঙ্গেই থাকে। মাটা একটু অসুস্থ। আলসি ধুম করে বাড়িতে আসলো, কিন্তু কেউ অবাক হয় না। শুধু সেই সময় একটা ফাদার ছিল, সে জিগায় কে এই ছেলে? ইয়ব বলে, আমার ছেলে আলসি, এলাকা ছেড়ে পালিয়ে গেছিল, আজ ফিরে এলো। যাও, তুমি এত ক্লান্ত, তোমার রুম আগের মতোই আছে, রেস্ট নাও, পরে খাবার খেয়েও। আলসি চুপচাপ তার রুমে গিয়ে শুয়ে পড়ে। আর রুম দেখতে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা বিড়ি ধরায়, কি যেন পড়ছিল। তারপর টেবিলে আসে নাস্তা করতে। বড় গাদা ছিল, তারও কোনো রিয়াকশন নেই। তার বউ তো চুপচাপ, যা করতে বলবে তাই করে। মেজো গাদাও আসে। তারপর আলসিকে মিন করে বলে, শুনলাম যুদ্ধের মাঝে নাকি বিরোধী দলের মেয়েদের রে করা যায়, তুই কতগুলো করেছিস? বড় গাদা বলে, সে তো ভয়ে পালিয়েছে, বলে হাসতে থাকে, মানে তাকে নিয়ে মজা নিচ্ছে আর কি। আলসি কিছু বলে না, শুধু মাথাটা উঠিয়ে একবার তাকায়। কঠিন, মানে মারতে হবে না, চোখের ইশারা যথেষ্ট, এমন অবস্থা। উঠে বাবার কাছে যায়। ইয়ব বলে, তো কি প্ল্যান, থাকবি নাকি চলে যাবি? আলসি বলে, এখানে থেকে কি করব, চেন্নাই যাব। ইয়ব বলে, যেতে মন চাইলে যাস, সমস্যা নেই, কিছুদিন থাক। চামচা, যা, ওকে একটু আমাদের জায়গাগুলো ঘুরে দেখা। লাস্টের আলসিকে নিয়ে জায়গা দেখাতে যায়। আলসি এখানে এসে থেমে যায়। মনে পড়ে ছোটবেলায় এখানে এসে কত এসেছে। মার্থার বাড়ি তাকিয়েছিল, মার্থাও বের হয়। দুজনের মাঝে চোখাচোখি হচ্ছে। বড় গাদা সেখানে আসে। তাকে দেখে মার্থার রিয়াকশন পাল্টে যায়। সে তার মাকে নিয়ে ভিতরে যায়। আলসি ব্যাপারটা মাথায় রাখে। লাসারকে পাঠিয়ে দিয়ে আলসি তার মায়ের কবরে যায়। ওদিকে বন্য মুরগি শিকার করতে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার বিনায়কান অর্থাৎ চেম্বানে। মনে আছে নামটা? ওই যে আলসির ছোট্টবেলার একটা বন্ধু ছিল, যার বাড়িঘর পুড়ে দিয়েছিল আলসির বাবা ভাইয়েরা, সে। কিছুক্ষণ পর যখন আলসির সামনে আসে, সে অবাক হয়। পরে দেখি চেম্বানের ছেলেকে সঙ্গে নিয়ে 2 বন্ধু হাসতে হাসতে তার বাড়িতে আসলো। চেম্বানের বউ তাকে নাস্তা করতে দেয়। 2 বন্ধুর এতদিন পর দেখা, গল্প স্বল্প হচ্ছে। মার্থা সেদিক দিয়ে যাচ্ছিল। আলসির চেয়ে তাকা দেখে চেম্বান বলে, তুই চলে যাওয়ার পর ও অনেক একা হয়ে যায়, সবসময় বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেই সময়টা কাটায়, ভালো মেয়ে। সবাই বলে ওর মা আর ও নাকি কালো জাদু জানে, তাই না কেউ তাদের বাড়িতে যায় আর না তাদের সঙ্গে মেশে। ওই কাজ করে ওর মায়ের দেখাশোনা করে। আলসি কিছু বলে না। এদিকে আঙ্গুর ইয়বের সঙ্গে ডিল করতে না পেরে বিদ্রোহী নেতা কমরেডের কাছে টাকার অফার নিয়ে যায়, যেন তার সঙ্গে ডিল করে গাছ কাটার ব্যবস্থা করতে পারে। কিন্তু আঙ্গুর জানে না, যে মানুষ দেশ বাঁচাতে ব্রিটিশদের তাড়াতে মাঠে নেমেছে, সে কি এমন কাজ করবে? কমরেড টাকা ফেরত দিয়ে দেয়। অপমান হয়ে আঙ্গুর সেখান থেকে ফিরে আসে। পরের দিন সবাই মিলে খাচ্ছিল। ইয়ব বলছে, দেশের অবস্থা ভালো না, মনে হয় স্বাধীনতা চেতনার লোকগুলো মাথা চাড়া দিয়ে উঠবে।
কথা বলতে বলতে সামনের দিকে চেয়ে থেকে চিল্লে ওঠে, ইভান। 5G ছাগল দেখে মার্তার মা কাজ্জালি হ্যারিসনের চেয়ারে হাত বলাচ্ছে, হয়তো তাকে মিস করছে। হারামি গিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে অব্দি না হয় ঠিক ছিল, কিন্তু তাকে মারতে থাকে। যা চিল্লানি শুনে আরশি বের হয়ে এসে ছাগলকে ধরে। তার পিছে বড় গাদা সামন থেকে মার্থাও আসে। দিমিত্রি দুজনকে আলাদা করে দেয়। আলুসি কাজ্জালিকে উঠানোর জন্য যায়, সে ভয় পায়। মার্তা এসে তার মাকে ধরে। মার্তাকে দেখে আন্টি শান্ত হয়। মার্তা তাকে নিয়ে চলে যায়। আলুসির বেশ খারাপ লাগে যে তার ভাইদের মন মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। এই সব কিছু রাহেল দেখে যাচ্ছে, তার কোনো রিয়াক্ট নেই, চুপচাপ। বিকেলে যখন মার্তা তার মাকে ওষুধ খাওয়াতে যায়, দেখে সে আর বেঁচে নেই। এখানে বেশ খারাপ লাগে। হয়তো শেষবারের মতো কাজ্জালি হ্যারিসনকে মিস করছিল, তাই ওই বাড়িতে গেছিল। সেখান থেকে ফিরেই তার কাছে চলে গেল। মাকে গরুর গাড়িতে উঠিয়ে নিয়ে মার্তা কবর দিতে যাচ্ছিল। মাঝে আলুসির সঙ্গে দেখা হয়, সে তার হেল্প করে। দুজন মিলে মাটি দেয়। এর 2 দিন পর আমরা দেখি আঙুর 2 বলদকে দাওয়াত করে এনে তার হাতে রান্না করা বিরিয়ানি খাইতে দিচ্ছে। এই বিরিয়ানির ব্যাপারে এরা আগে না কখনো শুনেছে আর না খেয়েছে। আঙুর যেহেতু বাইরে অনেক চলাফেরা করেছে, তাই সে সবকিছু জানে। বিরিয়ানির সঙ্গে পান করার জন্য ঘোড়ার মূত্র জুসও দেয়, যেগুলো খেয়ে তাদের খুব ভালো লাগে। এখন এই খাবার তাদের মাঝে সম্পর্ক বানিয়ে দিল না কি হলো, খাওয়ার ব্যাপারটা মাথায় রাখেন, পরে দেখাবে। আলসি কই যেন যাচ্ছিল, এখানে দেখে কিছু লোকজন কাউকে মারছে। কৌতূহল নিয়ে আলসি থামে, দেখে চেম্বান। তাড়াহুড়ো করে গিয়ে থামায়, এ কি হয়েছে? চেম্বান সামনের দিকে দেখিয়ে দিচ্ছে। আলসি দৌড় দেয়। ছাগল সামনে আসে, তুই এখানে কেন, যা। আলসি কয়েক সেকেন্ডের মাঝেই ভেড়ার গান কেড়ে নিয়ে খুলে ফেলে দেয়। সে তো এটা কি হলো? আলসি উপরে গিয়ে দেখে চেম্বানের বউকে হারামেরা উঠিয়ে এনেছে আঙ্গুরের একটা লোককে খুশি করার জন্য। আলসি তাকে বাঁচিয়ে নিয়ে আসে। ভেড়া তার লোকজন নিয়ে আগে পালিয়েছে। চেম্বানকে অনেক মেরেছে। ধরাধরি করে তাকে বাসায় নিয়ে আসে। এই ঘটনার কয়েকদিন পর চেম্বান তার পরিবার নিয়ে এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা খুব কষ্ট করে আলসির জন্য, বাট সে কি বলে তাদের থামাবে? চেম্বান বলে, এখান থেকে সরে গেলে অন্তত তোর ভাইদের হাত থেকে আমি বাঁচতে পারবো, তুই সাবধানে থাকিস বলে চেম্বান চলে যায়। আলসি মনটা খারাপ করে এখানে বসেছিল। মার্থা আসে, বলে না বলে চলে যাওয়ার কি এমন কারণ ছিল? আলসি বলে, মা চলে যাওয়ার পর আমার সঙ্গে যা হয়েছে তা বলার মতো না, তাই সুযোগ ছিল না। ফিরে আসার কোনো কারণ নেই, শুধু তুমি ছাড়া। তোমার কারণেই ফিরে এসেছি। মার্থার অভিমান এখনো ভাঙেনি। আলসি বলে, দুনিয়ার যেখানেই যায় না কেন তোমার কাছে ফিরে আসবো যে কোনো সময়। শুনতে পাচ্ছ আমার কথা? মার্থা কান্নায় ভেঙে পড়ে। আলসি তার মান অভিমান ভাঙাক সিন এখানে নিয়ে আসে। ইয়ব স্বীকার করতে এসেছে এক রাজনেতা নাম চাকো তার কাছে আসে। সে একজন কমিউনিস্ট, দেশকে স্বাধীন করতে চায়। রাজনীতিতে টাকা পয়সার দরকার, তাই তার কাছে এসেছে কিছু জমি চাইতে, যাতে সে পাতার চাষ করতে পারে। কিন্তু সে তো বুঝতে পারেনি যে রাজাকার ইংরেজদের তালু চেটে এতদূর এসেছে, সে কি তার হেল্প করবে? ইয়ব শুধু নাই করে না, চাকোকে ছোটও করে। নেতার কাজ হয় না, সে ফিরে যায়। পরের দিন আরো সে নাস্তা করছিল একা একা। রাহেলের ভাবসাব দেখে মনে হচ্ছিল সে আলসিকে পছন্দ করতে শুরু করেছে, বাট আলসি চান্স দেয় না। তার বাপ ডাকে বলে তাড়াহুড়ো করে বাইরে যায়। ইয়ব রেগে মেগে চামচাকে চিঠি পড়ে শোনাতে বলে, মানে নেভি অফিস থেকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তার ছেলেকে জব থেকে বের করে দেওয়া হয়েছে ব্রিটিশদের বিরোধিতার জন্য। ইয়ব বলে, যাদের টাকা পয়সায় আমরা বেঁচে আছি, জমিদারি করছি, তুই তাদের বিরুদ্ধে গেছিস? তুই এবার কমিউনিস্টদের সঙ্গে মিশে যাসনি তো? আলসি চুপচাপ আছে। ইয়ব বলে ওঠে, এসব কেন করছিস? ওই খারাপ মহিলার মেয়ের জন্য না? আলসি বলে ওঠে, বাবা এভাবে বলো না, সে আমার মায়ের বন্ধু ছিল, আর তার মেয়ে আমার বন্ধু। আমাকে যা ইচ্ছে বলো, আমি কিছু বলবো না। তার নামে বাজে কথা বলো না। ইয়ব আরো রেগে উঠে ঠাঁটি একটা চটকানা মারে। আলসির তো ছিল ট্রেনিং করা, সে জাস্ট সরে যায় যাতে তার বাবা পরিচিত লাগে, কিন্তু সেই ধরে। এই সুযোগে 2 ভেড়া এসে আলসিকে ধরে। তোর এত বড় সাহস, বাবার সঙ্গে তর্ক করিস বলে তার সঙ্গে হাতাহাতি লাগে। আলসির সঙ্গে সে তো আর পারবে না। ইয়ব উল্টো আলসিকে ধরে শাসাতে লাগে, খবরদার আমার ছেলেদের গায়ে হাত দিবি না, তারা তোর মতো ভাগুরে না, ওরা সবসময় আমার সঙ্গে ছিল, তোর মতো পালায়নি। এবার আলসি বলে, কেন বাড়ি ছেড়েছিলাম একবার জানার চেষ্টা করেছ? আমার মা যাকে মেয়ের মতো ভালোবেসে এই বাড়িতে এনেছিল, তাকে ওরা কাজের সঙ্গে ঝুলিয়ে দিয়েছিল, তোমার চোখে পড়েনি? ইয়ব সামনে আর কিছু না শুনেই বলে, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই আসার আগে সব ঠিকঠাক ছিল, তুই আসার পর সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তুই বের হ। আলসির মেজাজ খারাপ হয়ে যায়, সে চলে যায়। ইয়ব চামচাকে বলে, উকিলকে ডাক, সব জমি 2 ভাইয়ের নামে করে দিব আজকেই। আলসির ওসবে কি যায় আসে, সে তার মতো গাঠি পচকা নিয়ে বের হয়ে যায়। বুড়োর কেমন লাগছে রিয়াকশনে বোঝা যাচ্ছে না, হয়তো ইগো শান্ত হচ্ছে, আর নয়তো ছেলের জন্য একটু আফসোস লাগছে। বাড়ি থেকে বের হয়ে মার্থার কাছে আসে, তাকে সবকিছু খুলে বলে। সে তার ফ্রেন্ড অ্যান্টনির কাছে যাবে, তারপর কিছুদিন পর এসে তাকে নিয়ে যাবে, এভাবে বোঝাচ্ছে। এদিকে 2 ভোদায় তার লোকজন নিয়ে আলসিকে মারার প্ল্যান বানাচ্ছে। যে ফাঁদ লাগানো দেখাচ্ছে তাকে চিনেছেন? আরে মনিকা গানের ভাইরাল সুবিন শাহির। এখানে যদিও ফেস ভালো বোঝা যাচ্ছে না, তো আজ যেহেতু আলসি বের হয়েছে, এরা তাকে একেবারে উপরে পাঠাতে চায়, যেন সে আর ফিরে এসে তাদের ভাগ না কমায়। আলসি তার মতো বাইক নিয়ে
কোচির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখানে এসে বাইক সহ চটকে পড়ে যায়। গড়তে গড়তে নিচে পড়ে, পায়ে বেশ ব্যথা পেয়েছে। একজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়। আলসি মনে করে হয়তো সে তার হেল্প করতে এসেছে, কিন্তু সে তার হাতে চোট মেরে দেয়। আলসি তাকে চটকা মটকা দিয়ে সামনে এগোতে লাগে। সামন থেকে আবার এভান তার লোকজন নিয়ে তাড়া করে। আলসির অবস্থা খারাপ, তারপরও যতটা পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে এখানে এসে দম নিচ্ছিল, বড় ভেড়া নিচ থেকে শাবল মেরে দেয়। আলসির জানটা যেন বের হয়ে যাবে এমন অবস্থা। ইভান তাকে টেনে নিয়ে পাহাড়ের কোনায় নিয়ে যায়, তারপর একটা লাথি মেরে আলসিকে নিচে ফেলে দেয়। মুভির পুরো মোড় ঘুরে গেল। একটু পর স্ক্রিনে আলো ফিরে এলে দেখি ইয়োব তার জমাজমি তার 2 ছেলেকে ভাগ করে দিচ্ছে। উকিল জিগায়, আপনার না 3টা ছেলে? ইয়োব বলে, না, ছোট ছেলে চলে গেছে ওপরে। এদের তো ভালোই হলো, রাস্তা ক্লিয়ার। জঙ্গলে বসবাস করা কিছু লোকজন শিকার করতে গেলে রক্ত দেখে বুঝতে পারে কে একজন উপরে পড়ে আছে। এই আদিবাসীদের মাঝেই থাকে চেম্বান। সে গাছে উঠে রশি বেঁধে আলসিকে নামায়, ধরাধরি করে তাকে মহল্লায় নিয়ে আসা হয়। এখনো বেঁচে আছে, কিন্তু অবস্থা খারাপ। তাদের কবিরাজকে ডাকা হয়, সবাই মিলে লম্বা সময় ধরে তার চিকিৎসা করে, যাতে আলসির উপরের অংশ তো সেরে যায়, কিন্তু জ্বর কমছে না। পরে চেম্বানের ছেলে আলসির পায়ের দিকে ছিল, সে দেখে পায়ের ভিতরে কিল ঢুকানো আছে। কবিরাজ সেটা বের করে ওষুধ লাগিয়ে দেয়, তখন গিয়ে তার জ্বর পড়ে। 2 দিন পর আলসি স্বাভাবিক হয়। চেম্বানের সঙ্গে কথা বলছে, তারা এখানে কিভাবে জীবনযাপন করছে। চেম্বান বলে, তামিলের এক নেতা আছে চাকো, সে এখানে পাতার চাষ করে, আমরা তার বাগানে কাজ করি, টাকা কম কিন্তু ভালো আছি। এখানে অন্তত বাড়ির মহিলাদের দিকে নজর দেওয়ার মতো কেউ নেই। পরের দিন বড় গাদা একটা কবিরাজের সঙ্গে দেখা করতে আসে। কবিরাজ বলে, তোমার পুরো শরীর তো ঠিকঠাক আছে, কিন্তু জাদুর কাঠি নড়ছে না কেন, এটা তো আমি বুঝতে পারছি না। বড় কোনো গড়বড় মনে হচ্ছে। আচ্ছা, কেউ আবার তোমার উপর কালো জাদু করেনি তো? তুমি একটু সাবধানে থেকো, আমি দেখছি কি করা যায়। দিমিত্রি বের হয়ে যেতেই মার্থাকে দেখে। তার সন্দেহ তার দিকে, হয়তো সেই কিছু করেছে। আলসি পুরো সুস্থ হলে ওই যে রাজনেতা চাকো আছে তার সঙ্গে দেখা করে। সেও যেহেতু স্বাধীনতা চেতনার মানুষ, তাই দুজন মিলে যায়। চাকো আলসিকে হাতিয়ার দিবে, বিনিময়ে সে তাকে জমি দিবে তার আবাদের জন্য। হাতিয়ার পেয়ে আলসির নেতৃত্বে জঙ্গলের লোকজন সাহসী হয়ে ওঠে। এভাবে কিছুদিন পার হয়। একদিন কাজের মেয়ে ইয়োবকে খাবার দিতে যায়। সে জিজ্ঞাসা, তুমি কেন? রাহেল কোথায়? মেয়েটা বলে, মেহমান এসেছে, সে সেদিকে ব্যস্ত। ইয়োব দেখতে যায়, কে সেই মেহমান? আমি জানি না। বাইরে গিয়ে দেখে আঙুর তার চেয়ারে বসে রাহেল খাবার দিচ্ছে। ইয়োব রেগে যায়, একজন তামিলিয়ান তার চেয়ারে কি করছে? এভান পাশে বসে আছে, কারো কোনো সমস্যা নেই, ছেলেরা চুপচাপ, মানে এরা তার সঙ্গে মিলে গেছে। বিরিয়ানি কি সে এমনি খাইয়েছে? এই তার ফায়দা। ইয়োব কিছু বলতে যাবে, ইভান বলে, বাবা তোমার বয়স হয়েছে, এখন শুয়ে শুয়ে আরাম করো, যাও যাও যাও, তুমি এসব বিজনেস বুঝবে না, বলে চামচাকে দিয়ে জোর করে তাকে রুমের ভিতরে নিয়ে যাওয়ায়। এমন দিন দেখার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, কি বলেন? শালা বুড়ো, নে এবার পাওয়ার দেখা। তার বাড়িতে এখন তারই দাম নেই। যে চামচা এতদিন তার কথা মতো চলতো, সেও বলছে এখন আপনার সঙ্গে থেকে লাভ নেই, আপনার ছেলেরাই সব, বলে সেও তাকে ছেড়ে যায়। আঙুর পায়ের উপর পা দিয়ে বসে। সে বুঝে যায় তার বিরিয়ানি কাজ করেছে। এর কিছুদিন পর আঙুর তার বন্ধু যে 1 নম্বরের 2 নম্বর পুলিশ, তাকে বদলি করে মোনারে নিয়ে আসে। কমিউনিস্ট যারা তার টাকা নিতে কাজ করতে অস্বীকার করেছিল, পুলিশ দিয়ে তাদের দল ভেঙে দেয়, সবাইকে খুব বাজেভাবে মারে খাওয়ায়। মারটার খেয়ে কমরেড 2 দিন পর আলসের কাছে যায়, যে এখন আদিবাসী লোকদের নেতা হয়ে উঠেছে। কমরেড গিয়ে তাকে সব খুলে বলে, আর তাদের হেল্প করতে বলে হাতিয়ার দিয়ে বা বুদ্ধি দিয়ে। যেহেতু তারা ভালো কাজ করছে, তাই আলসিও হাত মেলায়। এলাকায় এসব চলছে, গাধা আছে গাদিকে নিয়ে, মানে তার আবার গরুর প্রতি দুর্বলতা আছে। শখ করে সে গরু পালে, তার মাঝে একটা গরু হুট করে মারা যায়। তারা আশেপাশে চামচারা বলে এটাও নাকি কালো জাদুর আসর, তা না হলে গরু হুট করে কিভাবে মারা যাবে ভালো গরু। দিমিত্রির রাগ ওঠে, সে মেনে নেয় এটা মার্থারই কাজ, তাই লোকজন নিয়ে তাকে মারতে পিছু নেয়। মার্থা তো হুদুম দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের নিচে ঢোকে। দিমিত্রি পিছে পিছে যায়, কিন্তু চটকে বাইরে এসে পড়ে, মানে বস এসে গেছে। তার লোকেরা যায় মার্থাকে ধরার জন্য। বস সবাইকে কাস্টমাইজ করছে, কিন্তু দিমিত্রি আলসির চেহারা দেখতে পারছে না, বুঝতে পারছে না এটা কে। সবাইকে সাইজ মাইজ করে বস মার্থাকে নিয়ে চলে যায়। বাসায় এসে ভয়ে দিমিত্রির জ্বর এসে যায় যে সে ভূত দেখেছে। আলসিকে তো তারা নিজের হাতে শেষ করলো, তাহলে সে ফিরে এলো কি করে? ব্যাপারটা নিয়ে রাহেল একটু মজা নেয়। ইভান বলে, ঠিক আছে, আগে যেহেতু উপরে যায়নি, এবার যাবে। ওদিকে এতদিন পর দুজনকে একটু শান্তি মতো কাছে পেয়ে ক্যামেরা তাদের ফলো করে কেমিস্ট্রিটা দেখায়। তারা এতদিন তো ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারেনি, এই জন্য ক্যামেরা একটা মিউজিক দিয়ে তাদেরকে কিছুক্ষণ দেখায়। হাসি খুশিতে ভালো একটা সময় কাটিয়ে সেই রাত পার করে। পরের দিন দুজন হাঁটাহাঁটি করছিল, তাদের উপর বাটুল চলে। আলসি মার্থাকে রেখে সামনের দিকে যায়, তারপর যে বাটুল চালাচ্ছিল তাকে সাইজ করে। এরা সবে যাচ্ছে আলসির দিকে, বাট তার আগে তাদের উপর বাটুল চলা শুরু হয়। ভয়ে পালাতে লাগে। চেম্বানও এসেছে, সে লোড করে দিচ্ছে, আলসি সাইজ করছে। পালাতেও ইভানের কয়েকটা লোক সাইজ হয়। এক দৌড়ে ইভান পালিয়ে ভয়ে বাড়িতে আসে। এখন কেন পালাসবে, খুব না সাহস। ইয়োবের সঙ্গে একটা লোক বসে গল্প করছে, তার পুরনো বন্ধু আর কি। বলছে যে লোকজন বলা বলি করছে এরা 2 ভাই মিলে নাকি আলসিকে সাইজ করেছে। সে মনে হয় বেঁচে গেছে, তো এখন এদের তারা করছে। ইয়ো এবার একটু অবাক হয়, কি আলসি এমনটা করতে পারে, এটা তার বিশ্বাস হচ্ছে না। বড় গাদা বউকে পেটাচ্ছে, কাল তার ভয় পাওয়া নিয়ে সে হাসলো কেন? এভান ভিতরে এসে তাকে থামায়, সারা সব সময় ওকে মারিস কেন? এভান কেন তার রুমে এলো সেটা আবার দিমিত্রি ধরে বসে। তুই আমার রুমে কেন? ওয়েট,
তার মানে কি আমি না থাকাতেও তুই এখানে? যেটা সন্দেহ করেছে হয়তো তাই পিছন থেকে রাহেল ভেড়াকে সাইজ করে, সেটা নিয়ে এভান আবার একটা মেরে দেয়। গরুর ডাক্তার এখানে শেষ, সে এখানে পড়ে থাকে আর এরা লুডো খেলা শুরু করে। তার মানে দিমিত্রির পেছনে রাহেল আর এভানের সম্পর্ক চলছিল। চেম্বান খবর আলোচিকে দেয় তার বড় ভাই উপরে গেছে, শুনে সে চুপচাপ থাকে, কারণ সে কি করবে, যেমন কর্ম তেমন ফল তো পেতে হবে নাকি। ইয়োবের তেজ কমে গেছে, সে ভাবছে ছেলেরা নিজেদের মাঝে লাগালাগি করে শেষ হচ্ছে, তার কি হবে। বডির দাফন টাপন করে সেদিন পার হয়। পরের দিন রাতে রাহেল শ্বশুরকে খাবার দেয়। পুরো বাড়ি এখন শান্ত, আর চিল্লাপালা নেই। খাবার মুখের কাছে নিতে তার সন্দেহ হয়, না জানি এর ভিতরে কিছু মেশানো আছে। খাবারটা আগে বিড়ালের সামনে ফেলে দেয়। রাহেল কাহিনী দেখে মজা নিচ্ছে যে এক সময় যার চোখের দিকে তাকানো যেত না, সে এখন কতটা অসহায় হয়ে পড়েছে। এভান তো তার ঘরে আছে। রাহেল আবার দান শুরু করে। চিল্লাপাল্লার আওয়াজ শুনে ইয়োব বুঝতে পারে তারা তো কাজে লেগে পড়েছে। এই সুযোগে সে সব কাগজপত্র নিয়ে রাতের বেলা বাসা ছেড়ে পালায়। এটা আবার রাহেল দেখে ফেলে। ওদিকে এক ভাই উপরে গেছে, আলোসী ভয় পাচ্ছে, না জানে তার বাবার কি হয়। একটু পর দেখে অনেকগুলো আলো জ্বলছে, মানে রাহেল এভানকে বলে দিয়েছে তার বাপ পালিয়েছে, সে তার বাপকে খুঁজতে বের হয়েছে। ইয়োব আন্নাম্মা মানে তার বইয়ের কবরের পাশে এসে কান্না করছে যে সে কি করলো জীবনে। এভান এসে পড়ে, চাকু দিকে বাপকে ভয় দেখাচ্ছে কাগজপত্র দিতে। ইয়োব দিচ্ছে না। এভান সামনের দিকে যাবে, এর মাঝে কেউ আসার আভাস পাওয়া যায়। ভয়ে ইয়োব সেদিকে দৌড় দেয়। এভান আর পিছু নেয় না, মনে করে গ্রামের লোক যদি হয় তাহলে কি বলবে। ইয়োব হেল্প চিল্লাতে চিল্লাতে পড়ে যায়। আমরা দেখি আলসী এসে গেছে, মানে আলসীর সন্দেহ হয়েছিল এমন কিছু হতে পারে, তাই সে লোকজন নিয়ে এগিয়ে এসেছে। বাপের এমন অবস্থা দেখে চুপ থাকতে পারে, তাকে নিয়ে তাদের মহল্লায় আসে। মন না চাইতেও পরিবেশকে মেনে নিয়ে ইয়োবকে থাকতে হয়। আলসী তো সবার সঙ্গে মিশে গেছে, তার তো কোনো সমস্যা নেই। সেই রাত বুড়ো আরামেই ঘুমায়। পরের দিন বাপ ছেলে বসেছিল, মার্থা চা এনে দেয়। ইয়োব আলসীকে বলে, ছেলের মাঝে লড়াই বাঁধবে আর সেটা আমাকে দেখতে হবে, এমন দিন কখনো আসবে ভাবিনি। ভালো হয়েছে আমি তোকে বড় করিনি, তা না হলে তুইও হয়তো ওদের মতোই হতি। তুই একদম তোর মায়ের মতো, আমাকে ক্ষমা করে দিস বেটা। আলসী আর কি বলবে, সে তো জানি এমন দিন আসবে। ইয়োব মার্থাকে বলে, বেটি তোর সঙ্গেও আমি যে অন্যায় করেছি, ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত হবে না, তাই তোকে আজ কিছু কথা বলতে চাই। আমাদের যত সম্পদ রয়েছে সবকিছু তোর। যখন তোর বাবা হ্যারিসন হসপিটালে ভর্তি হয়, আমি সঙ্গে সঙ্গে তার কাছে যাই। সেদিন সে সব সম্পদ তোর নামে করে দেয়, কিন্তু আমি সব কাগজ লুকিয়ে রাখি। তোর মায়ের সঙ্গে যা করেছি তেমনটাই এখন আমার সঙ্গে হচ্ছে, এটাই বুঝি আমার কর্মফল ছিল। মার্থা বলে, আমার কিছু দরকার নেই, আপনি রাখুন। আলসী বলে, আমরা সব জানি বাবা। ওদিকে চামচাও তো সব জানে, সে আবার এদের সবকিছু বলে দেয় যে বুড়ো যদি কাগজ আলসীকে দেয়, আলসী মার্থার সঙ্গে মিলে কিন্তু সবকিছু দখল করে নেবে। আঙ্গুর তো আছে, সে এভানকে উস্কিয়ে দিচ্ছে যেন তার বাবা আর ভাই এক না হয়। উপর থেকে রাহেল এমন ভাবে উস্কাচ্ছে, এভানের রাগ উঠে যায়, মানে সে তার বাপ ভাইকে উপরে পাঠানোর তিক দিচ্ছিল আর কি। এভান রাগবাগ করে বের হয়ে যায়, সে তার বাপকে সাইজ করবে। ক্যামেরা রাহেলকে ফোকাস করে তার ছোট্ট একটা স্টোরি দেখায় যে এই রাহেল আর কেউ না, ওই যে থাচো, হ্যারিসনের আদর্শে ইয়োব যাকে মারতে গেছিল, ভয়ে সে তো পাহাড় থেকে লাফ দিয়েছিল, তার মেয়ে। থাচো মরার পর তার বউ হ্যারিসনের কাছে এসেছিল যে সে এখন কি করবে। তখন হ্যারিসন ইয়োবকে বুদ্ধি দিয়েছিল তাদের দেখে রাখতে, যাতে একটু বয়স হলে তার ছেলে দিমিত্রির সঙ্গে রাহেলের বিয়ে দিতে পারে। হ্যারিসন ছিল দূরদর্শী চিন্তার মানুষ, সে জানতো অন্য কেউ এই পরিবারে কারো মেয়ে বিয়ে দিবে না, এই জন্য সে তাকে ছোটবেলাতেই তাদের বিয়ে দিয়ে দেয়। রাহেল সেই ছোট থেকেই এই পরিবারের জিম্মি, আর সেই থেকেই সে এই দিনের অপেক্ষায় ছিল, কিন্তু এখনো সে সেই স্যাটিসফ্যাকশন পায়নি। তাই লাস্ট চালটা চালে কি, আঙ্গুর, যে সবাইকে ম্যানিপুলেট করে। রাহেল তাকে উস্কে দেয় যে এভান তো বুড়োকে সাইজ করে জমির কাগজ নিয়ে আসবে, পরে না হয় তাকে সাইজ করা যাবে, বাকিটা আপনি দেখুন, বিনিময় এই বাড়ি জায়গা জমি আর আমাকে পেয়ে যাবেন। তা ব্যাস, তার একটু নজর তো রাহেলের উপর আগে থেকেই ছিল, আরও সুযোগ পেল। ফোন লাগায় তার পুলিশ বন্ধুর কাছে। নিংটু হারামি পাহাড়ে এসে কোনো কথা নেই, গ্রামবাসীদের গান পয়েন্টে রেখে আলসী চেম্বানকে ধরে নিয়ে যায়। ইয়োবার কি করবে, চেয়ে চেয়ে দেখে। মাঝ রাস্তায় এসে আঙ্গুর সামনে আসে, মানে তাকে দেখায় যে সব শিকার রেডি, সে ধরে ফেলেছে। আঙ্গুর নিয়ে যেতে বলে। ওদিকে আলসীকে যেখানে ধরেছিল সেখানে রক্ত পড়ে আছে। মার্থা সেগুলো পরিষ্কার করছে আর তার কথা ভেবে মন খারাপ করছে। এর মাঝে সে মাথা ঘুরে পড়ে যায়। চেম্বানের বউ সেখানেই ছিল, ধরাধরি করে তাকে শুয়ে দেয়। পরে এক মহিলা চেক করে বলে কষ্টের মাঝে খুশির খবর, ইয়োবের নাতি আসতে চলেছে। লেও জ্বালা। সেই রাত কোনো মতো পার করে সকালবেলা ইয়োব চেম্বানের বউকে বলে, আমাদের এখানে থাকা ঠিক হবে না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমরা বরং চলে যাই। আলসী ফিরে এলে তুমি বইলো সে বাবা হতে চলেছে, ও ঠিক আমাদের খুঁজে নিবে। বলে তারা পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর চেম্বানের বউ বাসায় ফিরে এসে দেখে তার ছেলেকে চিকাদের সর্দার ধরে রেখেছে, মানে এভান এসেছে। এভান তাকে জিগায় মার্থা কই, অবভিয়াসলি সে বলবে না। চামচা বলে, সাহেব সে না বলুক, আমি জানি বুড়ো কয়ে আছে, চলো আমরা সেখানে গেলেই পাবো। কিন্তু চেম্বানের বউ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে বলে এভানের ইগোতে লাগে। চোখ পাকিয়ে আছিস কেন, নামা চোখ নামা। চেম্বানের বউ ভয় পায় না, তাকে দেখে ভয় পেল না দেখে এভান তাকে মেরে দেয়। আরে সাহেব কি করলেন, চলুন এখান থেকে। তাকে টেনে নিয়ে যায়। ওদিকে পুলিশ এদের একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে এনকাউন্টার করার জন্য। দুজনকে সামনে বসিয়ে নিয়ে একটু ডায়লগ মারতে মারতে গান রেডি করতে বলছে, এখন অর্ডার দিবে। এর মাঝে বিজলি কেবলের টুপি উড়ে যায়। কি হলো,
উপরে তাকিয়ে দেখে চারদিক থেকে কমরেডের লোকজন ও গ্রামের সবাই তাকে ঘিরে নিয়েছে। কিবে এবার কই যাবি? কমরেড ইশারা করলে তাদের খুলে দেওয়া হয়। আলসির সুপারি কাটা নিয়ে শালার আঙুলি কেটে দেয়, যেন মনে তাকে মন চাইলে যা ইচ্ছে করা যায় না। আঙ্গুর ভেবেছে আলসির খেল তো শেষ, সে গিয়ে এভানকে সাইজ করে জমির কাগজপত্র নিয়ে নিবে। কিন্তু এভান তো এখানে আকাম করে গেছে। চেম্বানের ছেলে লুকিয়ে থেকে দেখছে। আঙ্গুর বুঝতে পারে তারা হয়তো এদিকে পালিয়েছে। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে আলসি আর চেম্বান ছুটে আসছে তাদের বাড়ির দিকে, কারণ তার বাবা মার্থা সেখানে আছে। না জানি কি হয়, এসে দেখে চেম্বানের বউ পড়ে আছে আর তার ছেলে পাশে বসে কান্না করছে। চেম্বান তো কান্না করছে, শেষমেশ সে তার বউকে বাঁচাতেই পারলো না। আলসিরও খারাপ লাগছে যে তার জন্য এইসব হলো। ইয়োব মার্থাকে নিয়ে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছে। বাটুল চলার আওয়াজ পেয়ে তারা আশপাশ দেখতে থাকে কে, মানে আঙ্গুর ফাঁকাতেই মারছে যাতে ভয় পেয়ে তার সামনে এগোতে না পারে আর এই সুযোগে এরা এগিয়ে যেতে পারে। লোকজন নিয়ে সামনের দিকে যাচ্ছে, অন্যদিকে এভানও এসে গেছে। ইয়োব মার্থাকে নিয়ে সামনের দিকে যাচ্ছে, কিন্তু বেশি দৌড়াতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে। আঙ্গুর একটু এগিয়ে এসে তার স্নাইপার দিয়ে ইয়োবকে দেখতে পায়। দেখতে যেহেতু পেলো তো কি ছেড়ে দিবে, পিঠে গিয়ে লাগে, ইয়োব পড়ে যায়। মার্থা ধরে কি হলো এটা, আঙ্গুর তার লোকদের পাঠিয়ে দেয়। ওদিকে বসও এসে গেছে। ইয়োব নড়তে পারছে না বলে সে মার্থাকে যেতে বলে। মার্থা তাকে ফেলে কি করে যায়? ইয়োব বলে তোমাকে যেতেই হবে, তুমি যাও। মার্থা দৌড় দেয়। আঙুরের লোক এগিয়ে আসছে। ইয়োব দেখে চামচা মার্থার পিছু নিয়েছে। এরা ইয়োবকে মারতে যাবে, আলসি সামনে আসে আর দুই হাতে দুইটা বাটুল ছিল, দুজনকে মেরে দেয়। তারপর বাবার কাছে আসে, একটা বাটুল তাকে দিয়ে দেয়। সেটা দিয়ে ইয়োব আগে চামচাকে সাইজ করে। ইয়োব বলে আমার শাস্তি এমনই হওয়া উচিত ছিল। গলার লকেট খুলে দেয়, এটা তোর সন্তানকে দিস বেটা, যা ওকে বাঁচা। আলসি যাবে না। ইয়োব বলে তুই বাবা হতে চলেছিস, যা। আলসি অবাক, সে তো এটা জানতো না। সে চলে গেলে ইয়োব যতটা পারে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু আঙুরের বাটুল তাকে লেগে যায়। অবস্থা খারাপ। আঙুর কাছে এসে বলে কাকা, বিজনেস করতে এসেছিলাম, গাছ কাটতে দিতেন চলে যেতাম আমরা। এখন আপনার পুরো পরিবার, জমি জমা আর আপনার ছেলের বউ এখন আমার। ইয়োব বলে আবে বিচ্ছু, আমি বাপ হয়ে আলসিকে বুঝতে পারিনি, তুই ওর কি করবি, তোর জন্য ওই একাই যথেষ্ট। আঙুর ইয়োবের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। মার্থা দৌড়ের উপরে আছে, পিছে এভানের লোকজন বাটুল চালাতে যাবে, তার পিছ থেকে আলসি তাকে সাইজ করে দেয়। মার্থা এখানে এসে ফেঁসে যায়, কোনো মতে ঘাস ধরে আটকে আছে। আলসি এসে তাকে উঠানোর চেষ্টা করছে, পেছন থেকে আঙুর তার পায়ে বাটুল চালিয়ে দেয়। এভানও আসে, আঙুরও আসে, দুজনে আলসির দিকে তাক করে আছে। আঙুর ডায়লগ মারছে, কি রে আলসি, তোর বাপ তো অনেক তারিফ করছিল তোর, এবার কি হবে? এভান, এটা তোর জন্য বলেই গান তার দিকে তাক করে শুট করতে যায়, কিন্তু কাঠি নেই। এভান আগে তার সঙ্গের লোকের সাইজ করে। এই দিক থেকে আলসির গানের সঙ্গে যে সুঁচুলো স্পোকের মতো ছিল, সেটা মেরে দেয় তার পেটে। নে দেখ সে কি করতে পারে। তার বাটুলে তোরা আটুল নেই, সে কি করবে? এভান দেখে তার কাছে একটাই বুলেট আছে। সে আঙ্গুরকে ছেড়ে দিয়ে আলসির দিকে তাক করে। আঙ্গুর সেখান থেকে পালিয়ে যায়। এভান আলসিকে সাইজ করতে যাবে, পেছন থেকে কুড়াল এসে তার পিঠে লাগে। এভান পিছে ঘুরে তাকে মারতে যাবে, তার আগে চেম্বান এসে শালাকে একটা কপ চটকা মারে, দলদলের ভিতরে পড়ে ডুবে যায়। তার বউকে মেরেছে, সে কি ছাড়বে? রাগে শুধু ফোপাচ্ছে। তার ছেলে হয়তো বলে দিয়েছে কে তার মাকে মেরেছে। যাক, সেও ধরাধরি করে মার্থাকে উঠায়। আঙ্গুর পালাতে পালাতে কালভার্টের ভিতরে আসে, পেছন থেকে আলসি এসে তার খেল খতম করে দেয়। এখন বাকি থাকলো রাহেল। তার যা করার সে করেছে, এই পরিবারকে সে নষ্ট করতে চেয়েছিল, করতে পেরেছে। এসব ঝামেলা থেকে মুক্তি পেতে সে নিজেই নিজেকে সাইজ করে আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন কয়েকদিন পর শুরু হয়। এখানকার সব জমাজমি আলসি আর মার্থা মিলে চেম্বানকে দিয়ে দেয়। বাড়িটা স্বাধীনতার জন্য যারা লড়াই করছে, কমিউনিস্টদের অফিস বানিয়ে আলসি মার্থাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সিন বর্তমানে আসে। তো যে কমরেড আলসিকে বাঁচালো পুলিশের হাত থেকে, এই মুরব্বী সেই কমরেড। আন্দোলনকারীদের নেতা বা ব্রিটিশদের বিপক্ষে লোকজন গড়ে তোলার কারণে তাকে পুলিশ ধরতে আসছে। পেছনে কমরেড বলছে, ওই যে আলসি চলে গেল, তারপর আমরা দুজনকে আর কখনো দেখিনি। পুলিশ কমরেডকে ধরে নিয়ে যায় আর ক্যামেরা আমাদের দেখায় যে ওই দিন এরা দুজন মোনার থেকে বাইরে দেশে চলে আসে। দুজন স্বাধীনভাবে ঘোরাফেরা করে, শ্বাস নিচ্ছে। আলসি আর মার্থা তাদের মতো আছে। ক্যামেরা তাদের ফলো করে রেখেই মুভিটা এখানেই শেষ করে দেয়। তারা তো তখন চলে গেছে, এখন হয়তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। যাক, তো মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো, জীবনে শিক্ষার অন্যতম একটা রাস্তা হলো পরিবেশ। আপনি যেমন পরিবেশে থাকবেন তেমন কিছু শিখতে পারবেন। যেমন মনে করুন, ছোট থেকে আপনি চারপাশে বা আপনার পরিবারে ঝগড়াঝাঁটি, চুরি ডাকাতি, মানুষ ঠকানো দেখেছেন, তো সে ব্যাপারে আপনার শিক্ষা হবে। আবার আপনি আর্মির রুলসের মধ্যে আছেন, তো সেখানে তেমন একটা শিক্ষা হবে। তার মানে চারপাশে যেমন পরিবেশের সঙ্গে আপনি মিশবেন তেমন কিছু শিখবেন, বা নিজের মাঝে তেমন কিছু অটো চলে আসবে। এটা যে কতটা বাস্তব তা আপনাদের মাঝে অনেকেই হয়তো অলরেডি বুঝতে পেরেছে। এখন কথা হলো, আপনি সেই পরিবেশটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন। যদি আপনার সেটা ভালো না লাগে তাহলে কি করবেন? এখানে আলসি পালিয়ে গেছে, তাই জীবনের আলাদা একটা মানে পেয়েছে। তার এই পরিবেশ ভালো লাগতো না, সে পালিয়ে গেছে, এই জন্য তো লড়াই করা শিখেছে, চুপ থেকে সিদ্ধান্ত নেওয়া শিখেছে। যদি সে এই পরিবেশে থাকতো, পুরোটা তার ভাইদের মতো না হলেও কিছুটা তো তাদের মতো হতো, বা এতটাও ভালো হতে পারতো না। বাকি সবার কাছে না তো পালানোর সুযোগ থাকে, না সাহস থাকে, আর না সে পরিবেশের সঙ্গে যুদ্ধ করতে পারে। যার কারণে দেখা যায় মন না চাইতেও এমন পরিবেশে থাকতে হয় যেখানে থাকতে আমাদের দম বন্ধ হয়ে আসে।
কিছু কিছু পরিবারের লোকজন এতটা চাপে থাকে বা এমন চাপে তাকে রাখা হয় যে এমন পরিবেশে সে না শান্তির মতো নিঃশ্বাস নিতে পারছে আর না মন খুলে বাঁচতে পারছে, কিন্তু কিছু করার নেই, মেনে নিয়ে জীবনযাপন করতে হচ্ছে। বাট আমার কথা হলো, যদি আপনার কাছে অপশন থাকে সরে যাওয়ার, অপশন থাকে পালানোর, অপশন থাকে ভিন্ন পরিবেশ চয়েস করা, তাহলে সব থেকে ভালো ডিসিশন পরিবেশ পাল্টানো। যেখানে আছেন সেখান থেকে ভিন্ন একটা জায়গায় চলে যান, একদম ভিন্ন হোক সেটা নতুন পরিবেশ, সেখানে যান, দেখবেন উন্নতি হচ্ছে, নতুন কিছু শিখতে পারছেন, দেখবেন পরিবেশটা আপনাকে এমন কিছু শেখাচ্ছে বা এমনভাবে জীবনযাপন করতে হেল্প করছে যে আপনি মনে মনে ভাবছেন আমি তো এটাই চাইছিলাম। কোনো কিছু ভালো লাগে না, জব হচ্ছে না, উন্নতি হচ্ছে না, খাইতে ভালো লাগে না, কাজ করতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, যে কোনো ধরনের বোরিংনেস, যে কোনো থমকে থাকা অবস্থানে থাকলে এর বেটার সমাধান পরিবেশ পাল্টানো, চাই জায়গা ছেড়ে হোক আর পরিবেশটাকে ভিন্ন রূপ দিয়ে পাল্টানো হোক। জাস্ট পাল্টে ফেলুন, দেখবেন গাড়ি গড়তে শুরু করেছে। একটা বাচ্চা কতটা ভদ্র হবে, কতটা ইন্টেলিজেন্ট হবে, কতটা সম্মানী হবে, কতটা অন্যকে ভালোবাসবে, সেটা যেমন নির্ভর করে তার আশপাশের পরিবেশ, সমাজের পরিবেশ, তার পরিবারের পরিবেশ, তেমনই আমরা যখন বড় হয়ে গেছি তখন কেমন থাকবো, ভালো থাকবো, কার সঙ্গে কেমন ব্যবহার করবো বা কতটা মনের ভিতরে আনন্দ থাকবে, এটাও নির্ভর করে পরিবেশের ওপর। পরিবেশ পাল্টে ফেলুন, দেখবেন সব পাল্টে গেছে। আচ্ছা, আপনি কোন পরিবেশে আছেন, ভালো আছেন না মন্দ আছেন, কমেন্ট বক্সে জানাবেন। মুভির কোন পার্টটা আপনার ভালো লেগেছে সেটাও জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কারোর সঙ্গে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব না করে থাকলে করে দিতে পারেন। যদিও পরে হকারি করে থাকে সেটা নিয়ে সিরিয়াস হতে হবে না, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনাকে ওদিকে কান দিতে হবে না। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।